আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসআর লার্নিং বিডি.com এ। আমরা আগের ক্লাসে পরিবর্তনশীল জারণ অবস্থা সম্বন্ধে একটু বলছিলাম। ওই ক্লাসে বলছিলাম যে পরবর্তী ক্লাসে এগুলো পড়াবো, অর্থাৎ 3 নম্বর ক্লাসে বলেছিলাম পরিবর্তনশীল জারণ অবস্থা পড়াবো। তবে ভিডিওটা বড় হওয়ার কারণে তৃতীয় ক্লাসে পড়াই নাই। আজকে চতুর্থ ক্লাসে পরিবর্তনশীল জারণ অবস্থা নিয়ে বিস্তারিত পড়াবো। পরিবর্তনশীল জারণ অবস্থায় প্রথমে আমরা আসি। পরিবর্তনশীল জারণ অবস্থা কাকে বলে? যে সকল মৌল একাধিক জারণ অবস্থা প্রদর্শন করে, অর্থাৎ একাধিক যোজনী প্রদর্শন করে, ওই যোজনীকে বলা হয় পরিবর্তনশীল জারণ অবস্থা বা পরিবর্তনশীল যোজনী আমরা বলতে পারি। কোন মৌলগুলো পড়বে কোন মৌলগুলো পড়বে না সেটা দেখি। আমরা কয়েকটা মৌল দেখি, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন আর ফসফরাস, সালফার, ক্লোরিন, এই মৌলগুলোই আমরা আসি। এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2px 2py 2pz। অক্সিজেনটা করি 1s2 2s2 2p4 1s2 2s2 2px 2py 2pz। S2 2s2 2px 2 2py 2 2pz1। নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখা যায় এই তিনটা মৌলের দ্বিতীয় শক্তি স্তরে কারোর ডি অরবিটাল নাই, অর্থাৎ ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে এই মৌলগুলোকে উত্তেজিত করলেও এর বিজোড় ইলেকট্রন পরিবর্তন হয় না। আর যেহেতু বিজোড় ইলেকট্রন পরিবর্তন হয় না, ফলে এক্ষেত্রে নাইট্রোজেনের 3টা বিজোড় আছে, তাই নাইট্রোজেনের যোজনী শুধু 3, অক্সিজেনের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1। অপরদিকে একই গ্রুপের মৌল যেমন ফসফরাস আর নাইট্রোজেন একই গ্রুপের মৌল, নাইট্রোজেন করে না, কিন্তু ফসফরাস পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, কারণ ফসফরাসের তৃতীয় শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল আছে। এখানে বিজোড় 3টা আছে স্বাভাবিক অবস্থায়, এই জন্য যোজনী 3, কিন্তু এই ফসফরাসকে উত্তেজিত করলে এই 3s থেকে একটা ইলেকট্রন 3d তে যেতে পারে। 1s2 2s2 2p6 3s2 3s1 3px1 3py1 3pz1 3dxy1। যেহেতু বিজোড় ইলেকট্রন 3s থেকে একটা ইলেকট্রন 3d তে গিয়েছে, তাহলে বিজোড় ইলেকট্রন পরিবর্তন হয়ে 5 এ পরিণত হয়েছে, তাই এর যোজনী 5। ঠিক অনুরূপভাবে আমরা এই সালফারের ক্ষেত্রে দেখাতে পারবো এর যোজনী 2 4 6। তাহলে আমরা দেখাই, স্বাভাবিক অবস্থায় এর বিজোড় 2টা আছে, যোজনী 2। সালফারকে যখন উত্তেজিত করা হবে এই 3p এখান থেকে যাবে, (3px1 3py1 3pz1) আর 3dxy এখানে একটা গেল, অর্থাৎ 3px তে একটা ইলেকট্রন 3dxy গেল, বিজোড় ইলেকট্রন পরিবর্তন হয়ে 4 হয়েছে, ফলে এর যোজনী 4। এখনো সর্বশেষ শক্তি স্তরে এখন একটা জোড় রয়ে গেছে, ফলে এই
জোড় থেকে এখনো একটা ইলেকট্রন যেতে পারে 1s2 2s2 2p6 3s2 সরি 3s1 3px1 3py1 3pz1 3dxy1 3dyz1 1 2 3 4 5 6 এক্ষেত্রে যোজনী হবে 6। ঠিক অনুরূপভাবে আমরা ক্লোরিনটা করতে পারি। আমরা ক্লোরিনটা করতে পারি। ক্লোরিনের যোজনী 1 3 5 7। তাহলে স্বাভাবিক অবস্থায় ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। বিজোড় একটা আছে যোজনী 1। এখন এই শেষ কক্ষপথে ক্লোরিনের 3টা জোড় আছে। তাহলে প্রথমে 3py থেকে একটা যাবে, তারপরে 3px থেকে যাবে আরেকটা, এবং শেষে 3s থেকে আরেকটা যাবে। এইভাবে বারবার ক্লোরিনকে উত্তেজিত করলে বিজোড় ইলেকট্রন সংখ্যা পরিবর্তন হবে। 1s2 2s2 2p6 3s 3s2 3px2 3py1 3pz1 3dxy1 যোজনী 3 s2 2s2 2p6 3s2 3px1 3py1 3z1 3dxy1 3dyz1 পাস। আরো উত্তেজিত করা যাবে কারণ এখনো জোড় রয়ে গেছে শেষ কক্ষপথে 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3dyz1 3dxy1 লেগেছে যোজনী 7। যেহেতু 7টা বিজোড় আছে, এভাবে আমরা এই পরিবর্তনশীল যোজনী থেকে কোন যৌগটা গঠিত হবে এবং কোনটা গঠিত হবে না সেই সম্বন্ধে ধারণা পাই। যেমন এক্ষেত্রে আমরা পড়লাম নাইট্রোজেনের যোজনী শুধু 3, এর যোজনী 2, এর যোজনী 1, এটার 3 5, এর 2 4 6, এর 1 3 5 7। এই কারণে আমরা এইভাবে বলতে পারি NCl3 গঠিত হলেও NCl5 গঠিত হবে না। অপরদিকে কেন NCl5 গঠিত হবে না? কারণ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে আসলাম, এর বিজোড় ইলেকট্রন 3, কে উত্তেজিত করলেও 3 থেকে বিজোড় ইলেকট্রন পাস হবে না, কারণ নাইট্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরে কোনো ডি অরবিটাল নাই। আর ডি অরবিটাল না থাকার কারণে বিজোড় ইলেকট্রন 3 থেকে 5-এ পরিণত হবে না। এই কারণে NCl5 গঠিত হবে না। ঠিক অনুরূপভাবে আমরা বলতে পারি PCl3 গঠিত হবে, PCl3 PCl5 গঠিত হবে। কারণ ফসফরাসের স্বাভাবিক অবস্থায় 3টা বিজোড় আছে এবং ওকে উত্তেজিত করলে বিজোড় ইলেকট্রন পাস হয়, তাই দুইটাই গঠন করে। ঠিক অনুরূপভাবে আমরা এইভাবে বলতে পারি OF2 গঠিত হলেও OF4 বা OF6 গঠিত হবে না। অপরদিকে SF2 SF4 SF6 গঠিত হবে। এখানে OF2 গঠিত হবে কারণ অক্সিজেনের 2টা বিজোড় আছে, 2টা ফ্লোরিনের সাথে শেয়ার করে OF2 গঠিত করবে, কিন্তু অক্সিজেনের বিজোড় ইলেকট্রন একে উত্তেজিত করলেও 4 বা 6 হবে না, এই কারণে OF4 OF6 গঠিত হবে না।
অপরদিকে সালফারের বিজোড় ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় 2 এবং উত্তেজিত করলে 4 হয় 6 হয়। এই কারণে SF2 SF4 SF6 সবগুলোই গঠিত হয়। এ পর্যায়ে আমাদের গ্রুপ 15 এবং গ্রুপ 16 নিয়ে দুটি সংজ্ঞা আছে। গ্রুপ 15 যে প্রথম মৌল নাইট্রোজেন, এই গ্রুপের মৌলগুলোকে নিকটোজেন বলা হয়। নিকটোজেন শব্দের অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। এই গ্রুপের যে মৌল আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তবে প্রথম মৌল নাইট্রোজেন, এই নাইট্রোজেন গ্যাসটা শ্বাসরোধ করে। এই কারণে নাইট্রোজেনের নাম অনুসারে এই গ্রুপের নামকরণ করা হয়েছে, অর্থাৎ এই গ্রুপের মৌলগুলোকে নিকটোজেন মৌল বলা হয়। ঠিক পরের যে গ্রুপ আছে 16 নম্বর গ্রুপ, যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, এই যে প্রথম যে 4টা মৌল, এই 4টা মৌল বিভিন্ন ধরনের অক্সাইড বিভিন্ন ধরনের আকরিক গঠন করে। আর বাকি যে 2টা মৌল আছে ওই 2টা মৌল আকরিক গঠন করে না। তবে প্রথম যে 4টা মৌল আছে বিভিন্ন ধরনের আকরিকের মধ্যে এই মৌলগুলো পাওয়া যায়। বিশেষ করে অক্সিজেন এবং সালফার পাওয়া যায়, অর্থাৎ আকরিকগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অক্সাইড এবং সালফাইড গ্রুপে থাকে। আর যেহেতু অক্সাইড এবং সালফাইড গ্রুপে থাকে, তাই এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় স্যালকোজেন বলা হয় এই গ্রুপের মৌলকে। এই স্যালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক গঠনকারী। তাহলে আমরা আজকে যা পড়লাম, বিভিন্ন ধরনের মৌলের যে পরিবর্তনশীল জারণ অবস্থা এবং 2টা সংজ্ঞা নিকটোজেন এবং স্যালকোজেন, এগুলো আমরা বাসায় ভালো মতো প্র্যাকটিস করব। যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাহলে আজকের 4 নম্বর ক্লাসটা এই পর্যন্ত রাখি। সবাইকে ধন্যবাদ।